যে ব্যক্তিটি একসময় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পদে বসে অন্যদের গ্রেফতার বা গুমের নির্দেশ দিতেন, আজ তিনি নিজের আন্তর্জাতিক পুলিশের টার্গেট। যিনি ভাবছিলেন ক্ষমতায় চিরস্থায়ী এবং তিনি আইনের ঊর্ধ্বে, আজ তাকেই বিদেশের মাটিতে হাত করা পড়তে হলো। হঠাৎ করে পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেটাকে এখন আর সাধারণ ঘটনা বলে মনে হচ্ছে না। বেনজির আহমেদের এই পরিণতি শুধু একজন সাবেক আইজিপির পতন নয়, এটি একটি পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ধসে পড়ার ইঙ্গিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক এই মুহূর্তে দুবাই পুলিশ কেন এত তৎপর, আর আসলে পর্দার আড়ালে কি চলছে? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহর, যারা অবৈধ টাকার পাহাড় করেন তাদের কাছে এই শহরটি সেফ হ্যাভেন বা নিরাপদ স্বর্গ হিসেবেই পরিচিত। কিন্তু সেই স্বর্গে এবার পতন হলো সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় এবং বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মেগা মানি লন্ডারিং মামলার ভিত্তিতে দুবাই পুলিশ এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে। তার বিলাসবহুল ফ্ল্যাট ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো আগাম সতর্কবার্তা নয়, কোনো আইনি নোটিশের অপেক্ষা নয়, সরাসরি অ্যাকশন। কিন্তু এখানে বিষয়টি আরও জটিল হয়ে যায়। গ্রেফতারের খবরটি কোনো সাধারণ সোর্স থেকে আসেনি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে গত 12 জুন দুবাই কর্তৃপক্ষের কাছ থেকে একটি অত্যন্ত গোপনীয় অফিসিয়ালি চিঠি ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছায়। এই চিঠির মাধ্যমে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়েছে। তবে সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, এই খবরটি এতদিন অত্যন্ত গোপনীয়তার সাথে সামলানো হচ্ছিল। কেন এই গোপনীয়তা? কারণ বেনজির আহমেদকে দেশে ফিরে আনার প্রতিটি প্রক্রিয়া মোটেও সহজ নয়। এখানে কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং শত কোটি টাকার ব্ল্যাক মানির সমীকরণ জড়িত। এরপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ তথ্য। আপনাদের মনে হতে পারে বেনজির আহমেদ কেন পালানোর জন্য দুবাইকেই বেছে নিলেন? এর পেছনে একটা বড় অর্থনৈতিক ট্র্যাজেডি কাজ করে। দুবাইয়ের রিয়েল এস্টেট এবং ব্যাংকিং সেক্টর দীর্ঘদিন ধরে কালো টাকা সাদা করার কাজটা সহজ সুযোগ ছিল। তদন্ত কর্মকর্তাদের তথ্য মতে বেনজির আহমেদের হুডি এবং আন্ডারগ্রাউন্ড মানি লন্ডারিং চ্যানেলের মাধ্যমে তার দুর্নীতির শত কোটি কোটি টাকা দুবাই এবং সিঙ্গাপুরে পাচার করেছিলেন। তিনি ভেবেছিলেন পশ্চিমা দেশগুলো যেহেতু তার উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, তাই মধ্যপ্রাচ্যে হবে তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু আন্তর্জাতিক ভূরাজনীতি এখন দ্রুত বদলেছে, আর এই জায়গায় এখন সবচেয়ে বেশি আলোচনায়। বেনজির আহমেদের উত্থান কোনো সাধারণ পুলিশ অফিসারের উত্থান ছিল না, এটা ছিল একটি চরম রাজনৈতিক মেরুকরণের ফসল। 2015 থেকে 2020 সাল পর্যন্ত তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি ছিলেন। এরপর 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত দেশের 28তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়কালটি বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম অন্ধকার অধ্যায়। দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর মতে তার নেতৃত্বাধীন সময়ে রাজনৈতিক বিরোধী দল ও সাধারণ নাগরিকের ওপর গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ক্র্যাকডাউনের এক বিভীষিকাময় সংস্কৃতি কায়েম হয়েছিল। অকট্ট প্রমাণের ভিত্তিতে 2021 সালের 10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছে, মার্কিন নিষেধাজ্ঞার পর তিনি কিভাবে এত বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুললেন? পর্দার আড়ালে শুধু রাজনৈতিক দমন পীড়ন চলছিল না, চলছিল লুটপাটের মহোৎসব। দুদকের চূড়ান্ত চার্জশিট এবং আদালতের নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, বেনজির এবং তার পরিবারের নামে আনুষ্ঠানিকভাবে 11 কোটি 4 লাখ টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এটা কিন্তু শুধু হিমশৈলের চূড়া। তিনি স্থাবর সম্পদ দেখিয়েছেন 6 কোটি 45 লাখ টাকা, কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে 7 কোটি 52 লাখ টাকারও বেশি। অস্থাবর সম্পদ 5 কোটি 74 লাখ টাকা দেখালেও বাস্তবে মিলেছে 8 কোটি 15 লাখ টাকার ওপরে। এর বাইরেও তিনি বনের জমি দখল করে শত শত বিঘা জমির ওপর বিলাসবহুল রিসোর্ট বানিয়েছেন। অর্থাৎ তিনি শুধু টাকা চুরি করেননি, তিনি সরকারি রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ বা ইকোসিস্টেমের ওপর আঘাত এনেছেন। আপনার কি মনে হয় এই বিপুল পরিমাণ দুর্নীতির একজন মানুষের পক্ষে এটা একাই করা সম্ভব, নাকি এর পেছনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নীরব সম্মতি ছিল? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন। দুবাই পুলিশের এই পদক্ষেপ একটি বড় আন্তর্জাতিক বার্তা দিচ্ছে। একসময় সংযুক্ত আরব আমিরাত বিতর্কিত রাজনীতিবিদ বা কর্মকর্তাদের আশ্রয় দিলেও এখন তারা নিজেদের আন্তর্জাতিক ভাবমূর্তি পরিষ্কার করতে চাইছে। ইন্টারপোলের রেড নোটিশ বা আন্তর্জাতিক পরোয়ানা থাকলে তারা আর কাউকে ছাড় দিচ্ছে না। গত 8 মার্চ ঢাকায় আদালতে বেনজিরের বিরুদ্ধে মেগা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং 3 মে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এই আইনি ডকুমেন্টারিগুলো ইন্টারপোলকে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করছে। এর ফলে একটি নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। যারা ভাবছেন বিদেশে টাকা পাচার করে তারা আজীবন নিরাপদে থাকবেন, তাদের জন্য এই ঘটনা একটি চরম সতর্কবার্তা।
নিয়তির নির্মম পরিহাস, কমান্ডো স্টাইলে এবং বুমেরাং। এই পুরো ঘটনার সবচেয়ে বড় সাইকোলজি ইম্প্যাক্ট বা মানসিক প্রভাবটা লুকিয়ে রয়েছে গ্রেপ্তারের ধরনে। বেনজির আহমেদ যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি বিরোধী দলের নেতাকর্মীদের এবং ভিন্ন মতাবলম্বীদের দমনে কমান্ডো স্টাইল রেড চালু করেছিলেন। মধ্যরাতে বাড়ি ঘেরাও, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা এবং কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তুলে নিয়ে যাওয়া, এটা ছিল তার সিগনেচার স্টাইল। আর আজ দুবাইয়ের মাটিতে সেই একই কমান্ডো স্টাইলে বুলেট প্রুফ জ্যাকেট পরা পুলিশের হাতে তাকে গ্রেপ্তার হতে হলো। কোনো কথা বলার সুযোগই তিনি পাননি। ক্ষমতার দম্ভ মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। আপনি হলে এই পরিস্থিতিকে কিভাবে দেখতেন? এটা কি শুধু আইনের শাসন নাকি প্রকৃতির বিচার? তবে এইভাবে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আসল লড়াইটা শুরু হচ্ছে কেবল। বেনজির আহমেদের সাধারণ কোনো অপরাধী নন, তার কাছে বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থ এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রভাবশালী কানেকশন রয়েছে। এই কালো টাকা ব্যবহার করে তিনি কি দুবাইয়ের আইন ব্যবস্থার কোনো ফাঁকফোকর বের করতে চেষ্টা করবেন? তাছাড়া বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তির আইনি জটিলতাগুলোও এখানে বড় একটি ভূমিকা পালন করবে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি কতটা দীর্ঘ হবে সেটা পুরোপুরি নির্ভর করছে বর্তমান সরকারের কূটনৈতিক দলের ওপর। এখন দেশের পুরো নজর সেই দিকেই। সরকার কি দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে পারবে, নাকি আইনি জটিলতার অজুহাতে প্রক্রিয়াটি বছরের পর বছর ধরে ঝুলে থাকবে? যদি বেনজির আহমেদ সফলভাবে দেশের মাটিতে ফিরে আসেন, কাঠগড়ায় দাঁড়ান, তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সবচেয়ে বড় মাইলফলক। আর এর প্রভাব শুধু একটি দেশে সীমাবদ্ধ থাকবে না, এটি অন্যান্য পাচারকারীদের মধ্যেও চরম আতঙ্ক সৃষ্টি করবে। পরবর্তী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই পুরো ঘটনা এবং বেনজির আহমেদের পতনকে আপনি কিভাবে দেখছেন? তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন। বিশ্লেষণটি তথ্যবহুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।